সফরে আছে দিল্লি হয়ে ঢাকা আসছেন ডোনাল্ড ট্রাম্প, গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি, টানা বৃষ্টিপাতে চট্টগ্রাম বিভাগের 8 জেলায় নির্মাঞ্চলে বন্যার শঙ্কা। গোপালগঞ্জে বিএনপির গাড়ি বহরে আওয়ামী লীগের হামলার অভিযোগ, কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার সহ নিহত, আহত অন্তত 35। পাঁচখলিফায় দক্ষিণ সিটির কাউন্সিলর বাবুলের চাঁদাবাজি দখলের সাম্রাজ্য, সহযোগিতার অভিযোগ সাবেক মেয়র তাপসের বিরুদ্ধে। নির্মাণের 5 বছরেও চালু হয়নি জয়পুরহাটের পয়বর্জ্য শোধনাগার, অব্যবস্থাপনাকে দায় দিচ্ছেন স্থানীয়রা, গদবাধা আশ্বাস কর্তৃপক্ষের। এবং ভারতের পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডে টানা 1 মাসের বেশি চিকিৎসকের কর্মবিরতি, বিনা চিকিৎসায় মৃত্যু 29 জনের। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শাহজাহান মনি। এবারে বিস্তারিত। দুদিনের সফরে আজ ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি ঢাকা আসছেন না, দিল্লি হয়ে বাংলাদেশে আসবেন। সঙ্গে থাকবে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। জানা যায় এ সফরে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। তারা চাচ্ছে সব বাধা পেরিয়ে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায়। সংকট উত্তরণে কি করা যায় এ নিয়ে আলোচনা হবে দুপক্ষের। হতে পারে দীর্ঘমেয়াদী চুক্তিও। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। চট্টগ্রাম বিভাগে বন্যার আভাসে উপকূলীয় জেলা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের কিছু অংশ প্লাবিত হতে পারে। এদিকে শুক্রবার রাতে পূর্বাভাস কেন্দ্রের এক অফিস আদেশে বলা হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া মৌসুমী নিম্নচাপ ও ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের মাতামুহুরী, সাঙ্গু, মুহুরী, ফেনী, হালদা ও গোমতী নদীর পানি বেড়ে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। ভারী বৃষ্টির কারণে আগামী 2 দিন বরিশাল ও খুলনা বিভাগের নদ নদীর পানি বাড়তে পারে। গোপালগঞ্জে বিএনপির গাড়ি বহরে হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছে। শুক্রবার বিকেলে সদরের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত 35 জন। বিএনপির গাড়ি বহরে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে দাবি করে নিন্দা জানিয়ে বিচার চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সহকর্মী শেখ জাবিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ঢাকা থেকে রওনা হয়ে শুক্রবার বিকেল 3টায় গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পথসভা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও এস.এম. জিলানী। গাড়িবহরটি ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের। এ সময় অন্তত 10টি গাড়ি ভাঙচুর করা হয়। ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন এইচ.এম. মানিক। এ সময় বিএনপি নেতাকর্মীরা প্রতিরোধের চেষ্টা করলে আওয়ামী লীগ কর্মী সমর্থকেরা আবারও হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে অন্তত 35 জনকে। রাতে ঢাকা খুলনা মহাসড়কের চরপাথালিয়া এলাকায় পাওয়া যায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদারের লাশ। অনেক নেতাকর্মী নিখোঁজ বলে অভিযোগ বিএনপি নেতাদের। ঘোনাপাড়ায় গেলে আওয়ামী সন্ত্রাসীরা 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিন এবং গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কদরের নেতৃত্বে অতর্কিতভাবে হামলা করে। শওকত হোসেন দিদার নামে, সে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা এবং সে ক্রিকেটের একজন আম্পায়ার। তো তার লাশ পাওয়া গেছে দোলা পাম্পের অপোজিটে। আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে সুনির্দিষ্ট কঠোর প্রতিকার চাই।
আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ 250 বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় SM জিলানী সহ বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হামলার ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইলিয়াসুর রহমান বাবুল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। বিনা ভোটে নির্বাচিত এই কাউন্সিলরের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি এবং দখল বাণিজ্য সহ নানা অভিযোগ। গড়ে তুলেছেন 5 খলিফা নামে বিশেষ বাহিনী, রয়েছে শুটার বাহিনীও। আর এ বাহিনীর মাধ্যমে দিনের আলোতেই দখল করতেন মানুষের বাড়ি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই পুলিশের সহযোগিতায় দেয়া হতো মামলা। অভিযোগ রয়েছে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সহযোগিতায় এসব কর্মকাণ্ড চালাতো বাবুল। বিস্তারিত মাইনুদ্দিন আরিফের রিপোর্টে। 2021 সালে এভাবেই দিনে দুপুরে বাড়ি দখলে নিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান বাবুলের উপস্থিতিতে তার 5 খলিফা বাহিনী মারধর করছে বাড়ির মালিককে। ভেতর থেকে চিৎকার করছেন অসহায় পরিবারটির অন্য সদস্যরা। কিছুতেই মন গলেনি বাবুলের। বাড়ির মালিকের 2 চোখ তুলে নিতে বাহিনীকে নির্দেশ দেন তিনি। এর সবই ঘটে পুলিশের চোখের সামনেই। বাবুল কমিশনার মগন আমার চোখের ভিতরে হাত লেগে গেছে। বলে মগন যে যেমতে পারছে মানে পারাইছে, ঘুষাইছে। যখন এই কথার জন চোখে আঙুল ঢুকা দিছে তখন আর আশেপাশের লোকেরা দামার দাম মারতে 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 রে এই রাস্তার ভিতরে একটা আদামরা বানা লাইছে। বাসার ভিতরে ঢুকে হামলা করে ভাসুরকে মারে, তখন পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখে। পুলিশ কোনো কিছুই বলে না, আমাদের পক্ষে আসেও না। 3 বছর পর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাড়ি দখলে নেন মূল মালিক। তবে এবার রক্ষা পেল না ভুক্তভোগী পরিবারটি। কাউন্সিলর বাহিনী এবার হামলা চালিয়ে ভেঙে দেয় বাড়ির মালিকের হাত। আমার দেখেই দামার দাম মনে করেন 5-7 জন উড়ো দুরো মাইরা মুইরা, মানে 5-10 মিনিটের ঘটনা মাইরা আমার হাত ভেঙে ফেলাইছে। 5 খলিফা বাহিনী, যার প্রধান হিসাবে রয়েছে বাবুর্চি শাহিন, আর তার সঙ্গে আছে আলমগীর ওরফে লাড্ডু, ফরাদ, বাবু ওরফে শাক বাবু ও রুবেল। আর শুটার হিসেবে কাজ করত মাসুদ, বাবু, মিথিল এবং মানিক। তাপস মিয়ার ক্ষমতা থেকে সে চলতো। অনেক রাজত্বের একটা পাহাড় মানে তৈরি করছে আর কি। শুধু তাই নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সহযোগিতায় ব্যক্তি মালিকানাধীন জায়গায় সিটি কর্পোরেশনের নামে সাইনবোর্ড লাগিয়ে দখলে নিত কাউন্সিলর বাবুল। বড় অঙ্কের চাঁদা না দিলে বা বাধা দিলে উল্টো ভুক্তভোগীদের মামলা দিয়ে হয়রানি করত বাবুল। উনি আমার কাছে মোটা অঙ্কের অ্যামাউন্ট চায়, তো সেটা আমি না দেওয়ার কারণে উনি ওনার লোকজন নিয়ে আইসা আমার লেবার টেবার এখান থেকে এইগুলো সব ভেঙে দেয়। মানুষজন আইন না উল্টা পুল্টা কাজ কাম করে এবার নিয়ে ধরিয়া মামলা দিচ্ছে উল্টা পুল্টা করে হেক্টার ধরিয়া। শুটার মাসুদ, বাবু, মিথিল এবং মানিক নিয়ন্ত্রণ করত বিভিন্ন ফুটপাথ এবং মার্কেটের চাঁদাবাজি। সিটি কর্পোরেশনের প্যাডে বেড়িবাঁধের টাইলস মার্কেট সহ বিভিন্ন স্থান থেকে তুলতেন চাঁদা। টাইলস মার্কেটে বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের দুষ্ট লোক, সন্ত্রাসী লোক এদেরকে পাঠায়। এই যে আমি টাকা দিব না দেখা এই যে লোক যে এই নাম হলো এর নাম বাবু, এই লোকজন নিয়ে যে আমার মার্কেটে যে অ্যাটাক করে। হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি গড়েছেন বহু অবৈধ সম্পদ। ঝিগাতলা বহুতল ভবনে আছে বাবুলের টর্চার সেলও। এছাড়াও ধানমন্ডি এবং হাজারীবাগে রয়েছে একাধিক ফ্ল্যাট। নিজের ও পরিবারের জন্য রয়েছে বিলাসবহুল একাধিক গাড়িও। কাউন্সিলর তো সবই খাইছে এই এলাকায়। বাড়ি আছে জিগাতলা, ওখানে মনে করেন পোলাপানি এখান থেকে দৈরা লিয়ে যেতাম করে। 2 পাপ পাইতে পিড়িয়ে পারতলিতে পিড়িয়ে তারপরে 300 বেশি বাজে চালান দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গাও ছাড়েনি বিনা ভোটে নির্বাচিত কাউন্সিলর বাবুল। দখল করে গড়ে তুলেছেন রঙের কারখানা এবং মার্কেট। এখানে বেড়িবাঁধের জায়গা দখল করে রাখছে সবই কাউন্সিলর। তার শক্তির কথা, তার রাজনীতির কথা এই এলাকার কেউ নাই যে জানে না। বাবুলের এসব অপকর্ম তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। 5 আগস্ট আশুলিয়া থানায় সংঘর্ষের এক পর্যায়ে ছাত্র জনতাকে হত্যা করে আগুন দিয়ে পোড়ানো হয়। পুরনো সেই নিথর দেহগুলোর মধ্যে ছিল রিনা বেগমের স্বামী বাইজিদ বোস্তামি। অভাবে সংসারে একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা স্ত্রী। সহকর্মী শাহিনুর রহমানের তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। রিনা বেগম কদিন আগেও সাজানো সুখের সংসার ছিল তার।
হঠাৎ ঝড়ে যেন সব লণ্ডভণ্ড। এখন 7 মাসের পুত্র সন্তানকে নিয়ে অনিশ্চিত জীবন তার। সাভারের নয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন বাইজিৎ ও রিনা দম্পতি। বাইজিৎ একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি একটি পোশাক কারখানায় চাকরি করত, কিন্তু পুলিশের নৃশংসতায় সে এখন পরপারে। 5 আগস্ট তাকে গুলি করে হত্যার পর পুড়িয়ে দেয় পুলিশ। আমার স্বামীর লগে 1.5 বছর ধরে খুব সুখে সংসার করতেছিলাম। হঠাৎ আমার এই সংসারে এইভাবে দুর্ঘটনা ঘটবে সেটা ভাবিনি কোনোদিন। আমার আর্থিক অবস্থা খুব খারাপ, চলার মতো সামর্থ্য নাই আমার ছেলে 7 মাসে তারে দুধ খাওয়ার জন্য মানুষের কাছে এর কাছে চাইনি আমি। ছাত্র ও বিভিন্ন সংগঠন থেকে আর্থিক সহায়তা পেলেও তাও গেছে শাশুড়ির কাছে। প্রেমের বিয়ে মেনে না নেয়ায় শ্বশুর বাড়িতেও ঠাঁই হচ্ছে না রিনার। কোনো উপায় না পেয়ে ছোট্ট সন্তানকে নিয়ে ঠাঁই নিয়েছেন সাভারে বোনের বাসায়। 7 মাসের সন্তানের দুধের খরচ জোগাতে চাকরির আশায় ঘুরছেন কারখানার দাঁড়ে দাঁড়ে। আমার বোনের ছেলেরা খুব কষ্টে আছে, আর আমার বোনের ছেলেরা খাওয়াবার পাইতাছি না, মাসের কাছে ধারে ধারে চাইয়া না খাওয়াইতাছি। দুধ লাগে, মাসে 1500 টাকা দুধ লাগে, বোনের খাবার লাগে, এনে দিতাছে না কেউ। আমার বাবা অসুস্থ, পারে না দিতে, মাসে ধারে ধারে চাইয়া, খুব অবস্থা খারাপ। এমন নৃশংস হত্যায় জড়িতদের সঠিক বিচার চান বাইজিদের স্বজনরা। এইভাবে যে মারা গেছে, এই মারার তো একটা লিমিট আছে, কিন্তু এইভাবে আগুনে পুরো ফালাইছে এইটা মানে নেওয়া যায় না। এটা আমি কঠিন একটা বিচার চাই, খালি আমি না, আমার পরিবারের ব্যাকে এই এলাকার সবাই মনে হয় যে এটার একটা বিচার চাই। 5 আগস্ট হত্যার পর আশুলিয়া থানায় পোড়ানো হয় 7 জন ছাত্র জনতাকে। এদের মধ্যে 4 জনের পরিবারের সন্ধান মেলে। পকেটে থাকা আইডি কার্ড দেখে তাদের লাশ শনাক্ত করে স্বজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে, রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এদিকে রাজনৈতিক নেতৃত্বের সমালোচনায় সংযত হতে বৈষম্য বিরোধীদের প্রতি আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সাইফুল রিপন ও নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনার আয়োজন করে বিভিন্ন সাংবাদিক সংগঠন। প্রায় 10 বছর পর দেশে ফেরায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সংবর্ধনায় অংশ নিয়ে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। এদিকে আগামী 15 সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবসে সমাবেশ সফল করতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি, যেখানে ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা অংশ নেন। আগামী 15 সেপ্টেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এবং এই গণতন্ত্রের সাথে বিএনপি ওতপ্রোতভাবে জড়িত। জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক আলোচনা সভায় রাজনৈতিক নেতৃত্ব নিয়ে সমালোচনার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আরো সংযত হবার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আমরা যা বলি তারেক রহমান তাই বলেন, কি ভয়ানক কথা। আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে আপনারা এই কথা কি করে বলেন? আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না, আপনারা আমাদের নবীন প্রজন্ম, আপনারাই তো দেশটাকে গড়ে তুলবেন। আপনারা বুকে রক্ত দিয়েছেন, কিন্তু আমরা তো আপনাদের পিছে থেকে আপনাদেরকে সহায়তা করেছি। আমরা বলেছিলাম, এখনো যেমন আমরা সহায়তা করছি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের। পরিচয় নিশ্চিত না হয়ে দলের নতুন সদস্যের অন্তর্ভুক্তিতে সাবধানতা অবলম্বনের তাগিদ দেন সেলিমা রহমান। নতুন এখন কোনো কাউকে দলে ঢুকাবেন না। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ভারতীয় হাইকমিশনের সামনের রাস্তার নামকরণ ফেলানি সড়ক করা নিয়ে পুলিশ ও পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন প্যাকের কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। সীমান্ত হত্যার বিচারের প্রতিবাদ স্বরূপ সড়কটির এর নামকরণ চান প্যাকের কর্মীরা, আর প্রশাসনের অনুমতি ছাড়া সুযোগ নেই দাবি পুলিশের। অবশ্য বাক বিতণ্ডার এক পর্যায়ে সড়কের মোড়ের নাম ফলক স্থাপন করে চলে যান পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশনের কর্মীরা।
বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। বেলা 4:30টায় ভারতীয় হাইকমিশনের সামনের রাস্তা, যা বাঁশতলা সড়ক নামে পরিচিত, সেখানে জড়ো হন পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশনের কর্মীরা। সড়কটির নাম বদলে ফেলানি সড়ক করতে নাম ফলক নিয়ে উপস্থিত হন তারা। সীমান্তে ফেলানি স্বর্ণা দাস হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ স্বরূপ সড়কের এ নামকরণের কথা জানান তারা। এবং দিল্লির আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াইতে গিয়ে এই নামকরণ করতে যাচ্ছি। প্রত্যেকদিন একটা করে বোনের লাশ ঘাড়ে নেব। আমরা আমাদের এই সীমান্ত হত্যা বন্ধ করতে চাই। আমরা শান্তিশিষ্টভাবে এই সড়কটিকে শহীদ ফেলানি সড়ক হিসেবে নাম ফলক বসাতে এসেছি। এ সময় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা বাধা দেন তাদের, জানান প্রশাসনের অনুমতি ব্যতি রেখে সড়কের নামকরণ করা যাবে না। আমরা এটা গেতে চলে যাব। রাস্তার নাম ফলকের কাজ কার ইন্ডিয়ান এমবাসি? না না, এখানে তো আমাদের কাজ। ইন্ডিয়া এমবাসি কেন করবে? ইন্ডিয়া এমবাসি কেন করবে? না না, সিটি কর্পোরেশন এই কাজ করে না। বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশের সাথে হাতাহাতি হয় প্যাক কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর কর্মকর্তারাও উপস্থিত হন সেখানে। এরই এক ফাঁকে সড়কের মোড়ে নাম ফলক স্থাপন করে দোয়া মোনাজাত পড়ে সেখান থেকে চলে যান প্যাক কর্মীরা। ভারতীয় হাইকমিশনের সামনের সড়কের ফেলানি সড়ক নামকরণ নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি প্রশাসন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নির্মাণের 5 বছর পরও চালু হয়নি জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগার। এতে পরিচ্ছন্ন শহর থেকে বঞ্চিত হচ্ছেন শহরবাসী। শোধনাগারটি চালু না হওয়ার পেছনে পৌর সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। যদিও প্ল্যানটি দ্রুত চালুর আশ্বাস দিচ্ছে পৌর কর্তৃপক্ষ। সহকর্মী রেজাউল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পে জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগারের কাজ শুরু হয় 2018 সালের আগস্টে। এর আগে 4.90 একর জমি অধিগ্রহণ করা হয় 1,39,82,000 টাকায়। এরপর 5,71,80,000 টাকা ব্যয়ে 2019 সালের আগস্টে নির্মাণ শেষে পৌরসভাকে বুঝিয়ে দেয় প্রকল্প সংশ্লিষ্টরা। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের পর থেকে এই প্রকল্পের কার্যক্রম দৃশ্যমান দেখতে পাননি তারা। এছাড়া জমি ক্রয়েও রয়েছে নানা অভিযোগ। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। 2018 সাল থেকে এরা মানুষের জমি জমা নষ্ট করে হালকা দামে জমি নিচ্ছে। ভালো জিনিস মনে করলাম, কিন্তু পরে দেখতেছি এটা একটা মরার উপর খাড়া ঘা হিসেবে আছে। এটা যদি অতি তাড়াতাড়ি যদি এটা চালু হয় তাহলে আমাদের সকলেরই উপকার হয়। এই প্রকল্প কবে চালু হবে তা জানাতে পারেননি দায়িত্বে থাকা পৌরসভার কর্মচারী। পূর্ণভাবে কবে চালু হবে সেটা পৌরসভার উদ্বোধন কর্মকর্তারাই বলতে পারবেন। বর্জ্য শোধনাগারটি চালুর কার্যক্রম দৃশ্যমান না থাকলেও পৌরসভার প্রকৌশলী বলছেন 3টির মধ্যে একটির কার্যক্রম চলছে, বাকি 2টিও দ্রুত চালু হবে। আমাদের এই ডাস্টবিনগুলো ফিল পর্যায়ে বিতরণ হবে। ফিল পর্যায়ে বিতরণ হওয়ার পর আমাদের স্যানিটারি ল্যান্ডফিল্ডের এই পয়ঃবর্জ্য অংশ, আমাদের স্যানিটারি ল্যান্ডফিল্ডের অংশটুকু আমরা কার্যকলাপ শুরু করব। শহরবাসীর দুর্ভোগ বিবেচনায় প্রতিষ্ঠানটির কার্যক্রম দ্রুত চালুর আশ্বাস পৌরসভা প্যানেল মেয়রের। আমাদের প্রশাসক সাহেব দায়িত্ব নিয়েছেন, আমরা সকল কাউন্সিলর ওনাকে নিয়ে আমরা এই ব্যাপারে আলাপ আলোচনা করে জনগণের সুবিধার্থে আমরা এটা করার চেষ্টা করব। শহরের পরিবেশ রক্ষার্থে প্রতিষ্ঠানটি অযত্ন অবহেলায় ফেলে না রেখে দ্রুত চালুর দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরা সদর হাসপাতালে যেন এডিস মশার ভাগাড়। ডেঙ্গুর ভয়াবহতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ইশরাত, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর হাসপাতালের বি ব্লকের সামনে।
আপনাকে বলে রাখা দরকার, আপনি যেভাবে বলছিলেন যে সাতক্ষীরা সদর হাসপাতালের যে ময়লা আবর্জনা এবং তাতে যে ভাগাড় সৃষ্টি হয়েছে, এই ভাগাড়ে কিন্তু আসলে ডেঙ্গু মশার উপদ্রব ক্রমাগতভাবে বেড়ে গিয়েছে। আমরা যতজন এখানে রোগী এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছি, সেই মানুষরা কিন্তু বলেছে যে এই যে এখন সারা দেশব্যাপী যে ডেঙ্গু জ্বরের প্রকোপ ছড়িয়ে পড়েছে, সেই প্রকোপ কিন্তু সাতক্ষীরাতেও আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণ কিন্তু এখানে এই পুরো চত্বরটি, হাসপাতালের বি ব্লক সহ সমগ্র কম্পাউন্ডটি কিন্তু একটি মশার ভাগাড়, এডিস মশার ভাগাড়ে পরিণত হয়েছে। এখানে যে রোগীরা রয়েছে তারা কিন্তু অন্যান্য যে রোগে আক্রান্ত হয়ে আসুক না কেন, তারা নিজেরাই কিন্তু আবার নতুন করে এই এডিস মশার আক্রমণে তারা কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে। এমনকি এখনো পর্যন্ত কিন্তু ডেঙ্গু জ্বর নিয়ে এখানে কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়নি। আমি এখানে একজন নাগরিক নেতা আসাদুজ্জামান, তার সাথে কথা বলছি। কি অবস্থা হাসপাতালের? সাতক্ষীরা সদর হাসপাতালের যে অবস্থা, চারিদিকে পানি, ময়লা, এখানে যে ডেঙ্গু তৈরি হচ্ছে, এই জন্য আপনার যে রুগীগুলো আসে এরা আক্রান্ত হচ্ছে। আমরা চাই সাধারণ মানুষ, আমরা চাই প্রশাসন যেন এদিকে দৃষ্টি আকর্ষণ রাখে, যেন পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা দেখতে চাই। এটা হচ্ছে আমাদের প্রাণের দাবি। হ্যাঁ, যেমনটি শুনছিলাম ইশরাত, যে এখানকার মানুষের প্রাণের দাবি এই হাসপাতালটিরই আগে একটা ভালো চিকিৎসা হোক, এখানে যেন পরিচ্ছন্নতা নিশ্চিত করা যায়। তা না হলে এই যে মশার ভাগাড়ে পরিণত হয়েছে, মশার স্তূপে পরিণত হয়েছে, এখানে ময়লা আবর্জনা সৃষ্টি হচ্ছে, এখান থেকে যে মশা যে সৃষ্টি হচ্ছে, এখানে দাঁড়িয়ে কথা বলাটাও কিন্তু খুব মুশকিলের ব্যাপার। এই অবস্থা চলতে থাকলে কিন্তু আক্রান্ত হবে আরো মানে অন্যান্য রোগীরা এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আরো বেশি রয়েছে। এই ছিল যে সাতক্ষীরার হাসপাতালের যে চিত্র, তার সর্বশেষ। ইশরাত। সুমন, আপনাকে ধন্যবাদ। রাজবাড়ীতে মাছের আমদানি কম হওয়ায় দাম চড়া। মাছের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, আপনি তো বাজারে রয়েছেন, বাজারে ইলিশের সরবরাহ কেমন দেখছেন এবং দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইশরাত। আপনি যেমনি জানাচ্ছেন যে রাজবাড়ীতে আজকে বৈরী আবহাওয়ার কারণে ইলিশ মাছ সহ বিভিন্ন প্রকার মাছের আমদানিটা একেবারেই কম হয়েছে। আর মাছের আমদানি কম হওয়ার কারণে প্রত্যেকটি মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীরা বা ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আমি যদি প্রথমে বলি যে ইলিশ মাছের কথাটি, এই ইলিশ মাছ যে রয়েছে রাজবাড়ী জেলার, সেই ইলিশ মাছটি 500 গ্রামের যে নিচে ইলিশ মাছগুলি রয়েছে, সেই ইলিশ মাছগুলি 700, 750 বা 800 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে 500 গ্রামের ওজনের যে ইলিশ মাছগুলি রয়েছে, 500 গ্রামের ওজন থেকে 1 কেজির ওজনের যে ইলিশ মাছটি রয়েছে, সেই ইলিশ মাছ 1200 থেকে 2500 টাকা কেজি দরে বিক্রি হয়েছে বলে ব্যবসায়ী বা ক্রেতারা জানিয়েছেন। আর যে সকল অন্য মাছ রয়েছে, সে প্রত্যেকটি মাছের চাহিদা কিন্তু আছে, তবে আমদানি কম হওয়ার কারণে প্রত্যেকটি মাছের কিন্তু দাম বেশি বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা জানিয়েছেন গত রাতে ভোর রাত্রি থেকে কিন্তু বৈরী আবহাওয়া থাকার কারণে জেলেরা নদীতে যেতে পারে না। এই কারণে কিন্তু বাজারে আজকে আমদানিটা একেবারে কম বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আর কম থাকার কারণে প্রত্যেকটা মাছের দামটা বেশি রয়েছে। তারা জানাচ্ছেন যে রাজবাড়ী জেলার 5টি উপজেলা, 4টি উপজেলায় কিন্তু পদ্মা নদীর পারে অবস্থিত। আর এই পদ্মা নদীর পারে অবস্থিত হওয়ার কারণে প্রত্যেকটা এলাকায় কিন্তু রাজবাড়ী জেলার যে পদ্মা নদীর পাড়ের যে ইলিশ মাছগুলো আছে বা অন্যান্য মাছ আছে, সেই মাছগুলোর আমদানি হয়। আর এই সকল মাছটা কিন্তু পদ্মা নদী মাছ হওয়ার কারণে বিভিন্ন এলাকা থেকে এসে কিন্তু এই সকল মাছ কেনে বলে তারা বাইরের থেকে কাস্টমার ক্রেতারা কিন্তু এসে কিনে নিয়ে যায় বলে তারা জানিয়েছেন। তো সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলার যে সকল ইলিশ মাছ বা ইলিশ মাছের পাশাপাশি পাঙ্গাস, বোয়াল, রুই, কাতল, এটাও কিন্তু অনেক মাছ আমদানি হয় বলে তারা জানিয়েছেন। আর এই প্রত্যেকটা মাছের কিন্তু অসম্ভব দাম রয়েছে বলে তারা জানিয়েছেন। যেটা আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে রাজবাড়ী জেলার যে মাছগুলি রয়েছে, সেই মাছটার চাহিদার তুলনায় চাহিদা বেশি থাকার কারণে প্রত্যেকটি মাছের দাম। তো এই ছিল রাজবাড়ী জেলার ইলিশ মাছ বা মাছ বাজারের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি নিশ্চয়ই ইশরাত। শামীম, আপনাকে ধন্যবাদ।
দেখছেন সংবাদ সকাল। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আগে দেশের মানুষ ইলিশ খাবে, পরে তা ভারতে রপ্তানি হবে। ভারতের নিউজ 18-কে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। জানান, দেশে সংকট থাকায় এবার আর ইলিশ যাবে না ভারতে। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। প্রতি বছর পূজার আগে শেখ হাসিনার সরকার ভারতে হাজার হাজার টন ইলিশ সরবরাহ করত। নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের মানুষের কথা না ভেবে পশ্চিমবঙ্গে যেত রূপালী ইলিশ। এবার এমন রীতি থেকে সরে আসলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবারের পূজায় নিজের দেশের মানুষের চাহিদার কথা ভেবে ভারতে ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত ঢাকার। এ নিয়ে ভারতের নিউজ 18 সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে। দুর্গাপূজা বাংলাদেশেও অনুষ্ঠিত হবে। এটি হিন্দু মুসলিম সকলের জন্যই একটি উৎসব। পশ্চিমবঙ্গের জন্য শুভকামনা। অবশ্যই তাদেরকে আমরা ইলিশ পাঠাবো, কিন্তু আমাদের মানুষকে বঞ্চিত করে নয়। চলতি বছর বাংলাদেশে ইলিশের সংকট আছে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। এবছর আমাদের ইলিশের সংকট রয়েছে। আমরা রপ্তানি করলে আমাদের দেশে ইলিশ কম পড়ে যাবে, যার কারণে দামও বৃদ্ধি পাবে। আমরা এরই মধ্যে দাম কমানোর জন্য চেষ্টা করছি। মৎস্য উপদেষ্টার মধ্যে ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু তৈরি করার প্রয়োজন নেই। আর বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে তিস্তার পানি বন্টনের সমস্যার সমাধান নিয়ে আগে ভাবা উচিত বলেও মনে করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে থাকায় পশ্চিমবঙ্গে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে 29 জনের। এমনটাই দাবি রাজ্য সরকারের। তবে এই দাবি অস্বীকার করেছে আন্দোলনরত চিকিৎসকরা। নিহতদের পরিবারকে 2 লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা মমতার। এদিকে আন্দোলনকারীদের উপর হামলার পরিকল্পনা হচ্ছে বলে দাবি তৃণমূল নেতাদের। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। 1 মাসের বেশি সময় ধরে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেই রাজপথে পার করছেন দিনরাত্রি। এর মধ্যেই কর্মবিরতির ফলে রাজ্য জুড়ে বিনা চিকিৎসায় শুক্রবার পর্যন্ত 29 জনের মৃত্যু হয়েছে বলে দাবি রাজ্য সরকারের। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য ব্যাহত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। এই পরিস্থিতিতে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার 2 লাখ রুপি আর্থিক সহায়তা করবে বলে ঘোষণা দেন তিনি। মঙ্গলবার থেকে শুরু হওয়া স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের কর্মসূচি পালন করছে জুনিয়র ডাক্তাররা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই 5 দফা দাবি নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তারা। এদিকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ওপর করা হচ্ছে হামলার প্ল্যান, এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই সাথে তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন একটি অডিও ক্লিপ, যা নিয়ে চলছে ব্যাপক তোলপাড়। তার দাবি, এর মাধ্যমে রাজ্য সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ওপর হামলা করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের ওপর দায় চাপিয়ে আরো অশান্তি করবে। এটা চরম সাবধানতা দরকার। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মণিপুরে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধের অভিযোগ এনে বড় ধরনের মিছিল করেছে শিক্ষার্থীরা। সহিংসপ্রবণ রাজ্যে এমন খেলা বন্ধ করতে প্রতিবাদ করতে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি আহ্বান জানান বিক্ষুব্ধরা। একই সঙ্গে আধা সামরিক বাহিনীকেও অবিলম্বে প্রত্যাহারের দাবি উঠেছে বিক্ষোভ থেকে। এদিকে কারফিউ অব্যাহত থাকলেও চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা। আরো জানাচ্ছেন লুৎফুর কবির।
ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। গেল কিছুদিন ধরে রাজ্যের বেইতি ও কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘাতের প্রতিবাদে রাজপথে নেমেছেন সাধারণ লোকজন। রাজ্যে দীর্ঘদিনের সহিংসতা বন্ধেরও দাবি উঠেছে তাদের কণ্ঠে। বৃহস্পতিবার মণিপুরের বিষ্ণুপুরের কয়েক হাজার মানুষ এই সমাবেশে যোগ দেন। ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। সহিংসতা বন্ধ এবং মণিপুর থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের দাবিতে সেখানে একটি স্মারকলিপি জমা দেয় আন্দোলনকারীরা। মিছিলে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আন্দোলনরতদের অভিযোগ, রাজ্যে অস্থিরতার পেছনে দায়ী ভারতের কেন্দ্রীয় সরকার। এমনকি রাজ্যে মোদী সরকারের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধেরও অভিযোগ এনেছেন তারা। এই রাজ্যে ভারতের প্রক্সি যুদ্ধ বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আহ্বান জানাচ্ছি। প্রক্সি যুদ্ধের কারণে গেল 15 মাস ধরে অস্থিরতা চলছে, কিন্তু মোদী সরকার এ নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। মণিপুরের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায় ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে কিছুদিন পরপরই সংঘর্ষ ঘটছে। চলতি মাসে নতুন করে বড় ধরনের হামলা ঘটে প্রাণ হারান 11 জন। প্রাণঘাতী অস্ত্র ও ড্রোন হামলার জন্য অভিযুক্ত বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন অনেকেই। পরিস্থিতি বিবেচনায় রাজ্যের 5 জেলায় ব্রডব্যান্ড পরিষেবা ফের চালু করেছে প্রশাসন। 3 দিন বন্ধ থাকার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আপাতত বন্ধ থাকছে মোবাইল ইন্টারনেট, বলবৎ আছে কারফিউ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে শুক্রবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছাড়া বিদেশি কোচিং স্টাফদের সবাই ছিলেন অনুশীলনে। প্রথমবার টেস্ট দলে জায়গা পাওয়া জাকের আলী অনিক বলেছেন, একাদশে সুযোগ পেলে সেরাটা চান দিতে তিনি। রিফাত আঞ্জুমের রিপোর্টে বিস্তারিত। ভারতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে গেল 4 সেপ্টেম্বর থেকে শুরু হয় দেশি কোচদের অধীনে অনুশীলন। 9 সেপ্টেম্বর শুরু হয় আনুষ্ঠানিক অনুশীলন, আর টেস্ট দল ঘোষণার পর শুক্রবার হয় প্রথমবারের মতো অনুশীলন। এই কয়েকদিন দেশি কোচদের অধীনে অনুশীলন হলেও শুক্রবারই দলের সঙ্গে যোগ দেন বিদেশি কোচিং স্টাফরা। তবে উপস্থিত ছিলেন না হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টেস্ট স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই এদিন অনুশীলন করেন। ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শান্ত মমিনুলরা। তাসকিন হাসান নাহিদরাও বল হাতে সানিয়েছেন নিজেদের। স্কোয়াডের বাইরে থাকা শরীফুল রেজাউলরাও অনুশীলন করেছেন টেস্ট দলের সঙ্গে। টেস্ট দলে প্রথমবার ডাক পাওয়া জাকের আলী অনিক অনুশীলন শেষে বলেন, ভারত পরীক্ষা মোটেও সহজ হবে না। চ্যালেঞ্জ তো সব দিক দিয়েই থাকবে। তাদের ব্যাটিং লাইন আপ তো অনেক ভালো। দেখেন, আমরা যদি অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি, দেখেন আমরা আমাদের লাস্ট 2টা টেস্টে দেখেন আমরা সব কিছুতেই ভালো করেছি। বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল। আমরা স্ট্রাগল করি ব্যাটিংয়ে। ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি। বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে। ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে। বিকল্প উইকেট রক্ষক হিসেবে ভারতে যাচ্ছেন জাকের। একাদশে জায়গা পেলে দলের পরিকল্পনা অনুযায়ী নিজের সেরাটা দিতে চান তিনি। আমার দায়িত্ব যে আমি আমার বেস্ট পারফরমেন্সটা করব। তো তাদেরকে নিয়ে অবশ্যই পরিকল্পনা চলতেছে, যারা খেলবে। তো নিজের প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট এই চ্যালেঞ্জের মধ্যে যদি রান করা যায় আমার মনে হয় যে অনেক ভালো কিছু হবে। 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ টেস্ট দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। দ্বিতীয় টি-20তে অস্ট্রেলিয়াকে 3 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ফলে সিরিজে 1-1 সমতায় ফিরল ইংলিশরা। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতেই 52 রান তুলে ফেলে তারা। মেথু শট 88 এবং ট্রাভিস হেড 31 রান করে আউট হন। এরপর ম্যাকগার্কের 50 এবং জশ ইংলিশের ঝড়ো 42 রানে ভর করে 6 উইকেটে 193 রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। 194 রানে টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে বেশ কিছু উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। এরপর লিভিংস্টোনের 87 এবং জ্যাকবের 44 রানে ভর করে 19 ওভারে 3 উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় ইংলিশরা। অস্ট্রেলিয়ার মেথু শট তুলে নেন 5 উইকেটে। এই জয় 3 ম্যাচের সিরিজে 1-1 সমতায় ফিরল ফিল সল্টের দল। এ পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। দুদিনের সফরে আজ দিল্লি হয়ে ঢাকা আসছেন ডোনাল্ড লু। গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা।
নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি, টানা বৃষ্টিপাতে চট্টগ্রাম বিভাগের ৮ জেলা নির্মাঞ্চলে বন্যার শঙ্কা। গোপালগঞ্জে বিএনপির গাড়ি বহরে আওয়ামী লীগের হামলার অভিযোগ, কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার নিহত, আহত অন্তত ৩৫। ৫ খলিফায় দক্ষিণ সিটির কাউন্সিলর বাবুলের চাঁদাবাজি দখলের সাম্রাজ্য, সহযোগিতার অভিযোগ সাবেক মেয়র তাপসের বিরুদ্ধে। নির্মাণের ৫ বছরেও চালু হয়নি জয়পুরহাটের পয়ঃবর্জ্য শোধনাগার, অব্যবস্থাপনাকে দায় দিচ্ছেন স্থানীয়রা, গদ বাঁধা আশ্বাস কর্তৃপক্ষের। এবং ভারতের পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডে টানা ১ মাসের বেশি চিকিৎসকদের কর্মবিরতি, বিনা চিকিৎসায় মৃত্যু ২৯ জনের। এই ছিল এখনকার সংবাদ সকালে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।